আদিত, তুমি কানাডা থেকে ফিরেছো? বাড়িতে কেন আসোনি? আমি বুঝেছি গত দুদিন তুমি এখানে এসেছো, কিন্তু লুকিয়ে এখানে আসা আর বাড়িতে না যাওয়ার কারণ কি? আদিত শেরহামের কথায় ঘুরে তাকালো শেরহামের দিকে। শেরহামের দিকে তাকাতেই আদিতের নজরে আসলো শেরহামের বিস্মিত মুখশ্রী, সেই সাথে এক গাদা প্রশ্ন। আদিতের চোখের কার্নিশে অশ্রুজল জমে আছে। আদিত চোখের জল মুছে মৃদু হাসল। উঠে এসে শেরহামের মুখোমুখি দাঁড়ালো। ভাঙর সুরে বলল, কানাডা থেকে এসেছি 5 কি 6 দিন হচ্ছে। সকল প্রকার ঝামেলা মিটিয়ে কানাডা থেকে চিরতরের জন্য চলে এসেছি। সেখানকার বিজনেস বাবা আহমাদ শাফিক আঙ্কেলকে সামলানোর দায়িত্ব দিয়েছেন। এসএস গ্রুপের অন্তের শেষে আমরা বাংলাদেশে রওনা দিয়েছি। বাবা, আমি আর ইন্তেহার বাংলাদেশে পৌঁছে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, কিন্তু আমাদের গাড়িটা কন্ট্রোললেস হয়ে গাছের সাথে অ্যাক্সিডেন্ট করে। আমি ঠিক আছি, শুধু একটু মাথায় ও হাতে লেগেছে। ইন্তেহারও ঠিক আছে, তেমন ক্ষতি হয়নি। তবে বাবা পূর্বে আঘাতপ্রাপ্ত থাকার ফলে অসুস্থ হয়ে পড়েছেন। আজ 5 দিন ধরে হাসপাতালেই সময় কাটছে আমার, বাবার আর ইন্তেহারের। আমি একটু বেটার অনুভব করতেই ইলার কাছে এসেছি। আমি চাইনি আমাকে এই আঘাতপ্রাপ্ত অবস্থায় কেউ দেখিস, আর তাই বাড়ি যাইনি। শেরহাম নির্বাক তাকিয়ে আদিতের দিকে। আদিতের মাথায় ব্যান্ডেজ, ব্যান্ডেজের সাইডে কিছুটা রক্ত দৃশ্যমান হয়ে আছে। আদিতের মুখশ্রী মলিন হয়ে আছে, চুলগুলো এলোমেলো। শেরহাম ভাবহীন কণ্ঠে বলে উঠল, কিছু হবে না। কাল সকালে জেঠুমনি তুমি তা আর এন্তেহার দা ভাইকে নিয়ে বাড়ি আসবে। অতীত নির্লিপ্ত দৃষ্টিতে চাইল শেরহামের দিকে। শেরহাম নির্ভেজাল কণ্ঠে ও মুখশ্রীতে উক্ত কথা বলেছে। আদিত পিছু ফিরে ইলার মলিন মুখশ্রীর দিকে তাকালো। মৃদুস্বরে বলে উঠল, জানিস, নিজেকে অনেক অপরাধী বলে মনে হয়। ইলার আজকের এই পরিস্থিতির জন্য আমিই দায়ী। আমার জন্য অভিক মাহমুদ ওই দিন ইলাদের গাড়ির অ্যাক্সিডেন্ট করিয়েছে। এরপর ইলার ওই রক্তিম মুখশ্রীর ভিডিও আমায় মেল করেছিল। ভাবলে আমার রাগ কন্ট্রোললেস হয়ে পড়ে। সহজ মৃত্যু দিয়েছি ওদের, নয়তো এত কষ্ট দিতাম। শেরহাম মজার নজর মেঝের দিকে নিক্ষেপ করে দীর্ঘশ্বাস ছাড়ল। বলল, আশা রাখি ইলার খুব দ্রুতই জ্ঞান ফিরবে ও সুস্থ হয়ে উঠবে। রাত কম হয়নি, আপাতত যাও, কালকেই বাড়িতে আসবে। আদিত ঘুরে তাকালো শেরহামের দিকে। মাথা নাড়িয়ে সায় জানিয়ে আদিত দরজার দিকে এগুলো। শেরহাম এক নজর ইলার দিকে তাকিয়ে ফোঁস করে একটা শ্বাস ছেড়ে বেরিয়ে গেল। 2 মাস পর। শারুর আজ প্রেগনেন্সির 5 মাস। পেটটা খানিকের চেয়ে একটু বেশি উঁচু হয়েছে। একটু না, অনেকটাই ঝামেলা হয়। তবু অ্যাডমিশনের জন্য শারু মন দিয়ে পড়াশোনা করছে। কয়েকদিন পরে অ্যাডমিশন। শারুর লক্ষ্য এখন পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাওয়া। শেরহাম শারুকে সব কিছুতেই সাহায্য করে। যেহেতু শারু এখন প্রেগনেন্ট, শারুর সুবিধা অসুবিধা আছে। তার জন্য শেরহাম অফিসের সব দায়িত্ব আদিতের হাতে দিয়েছে। অফিস এখন আদিত নেহার রায় সামলান। আপাতত বিপুল রায় রেস্টে আছেন। ইন্তেহার কানাডা ফিরে গিয়েছে সপ্তাহখানিক আগে। রায় পরিবারে ধরতে গেলে এখন দুঃখের পরিবর্তে সুখ ফিরে এসেছে। তবে সেও যেন আসেনি। কারণটা ইলা। আজ 3 মাস ধরে ইলা কোমায় আছে। কোনো রকম রেসপন্স করলো না ইলা। কৌশিক চৌধুরী আর প্রমীলা চৌধুরী মরিয়া হয়ে উঠেছেন মেয়ের জন্য। প্রমীলা চৌধুরীর অবস্থা যত দিন যাচ্ছে তত বেগতিক হচ্ছে। আদিত 2 মাস আগে সেদিন সকালে বাড়িতে ফিরেছিল বিপুল রায় আর এন্তেহারকে নিয়ে। সেই সাথে জোর করে ইলাকেও রায়বাড়িতে নিয়ে আসা হয়েছে। ইলার দেখাশোনার জন্য একজন নার্স রাখা হয়েছে। বিকেলে 3টা বেজে 20 মিনিট। শারু বইয়ের রাজ্যে ডুবে আছে। মনোযোগ দিয়ে বই পড়ছে আর শেরহামের গালে হাত দিয়ে শারুর দিকে চেয়ে শারুর মুখশ্রী পড়ছে। শারুর বার কয়েক অস্বস্তি হলেও মনোযোগ সম্পন্ন বইয়ের দিকে দিয়েছে। হঠাৎ শারু এক নজর শেরহামের দিকে তাকালো। শেরহাম সাথে সাথে চোখ মারল শারুকে। শারু ভ্রু কুঁচকে শেরহামের দিকে তাকালো। শেরহাম এবার ফ্লাইং কিস দিল। শারু গম্ভীর কণ্ঠে বলে উঠল, আপনার জ্ঞান বুদ্ধি কি বিক্রি করে কটকটি খেয়ে ফেলেছেন? এমন হাবলার মতো আচরণ কেন করছেন? কি সমস্যা? সমস্যা কি? শেরহাম গাল থেকে হাত সরিয়ে ভ্রু কুঁচকে নাক ফুলিয়ে বলে উঠল, সমস্যা কি মানে? তোমাকে তো আর স্পর্শ করছি না, জাস্ট ফ্লাইং কিস দিয়েছি। এতে ক্ষতি কি? কী সব বলো? জ্ঞান বুদ্ধি কেউ বিক্রি করতে পারে? আপনি যেই পর্যায়ে পৌঁছে গেছেন, আপনার দ্বারা জ্ঞান বুদ্ধি বিক্রি করে কটকটি খেয়ে ফেলা আহামরি কিছু না। নিজের ভালো থাকলেই সব ভালো। তুমি আমার দিকে তাকাচ্ছ কেন?
নিজের মতো পড়ো। আর আমার দিকে তাকাতে তো আমি বলিনি। শারু দুপাশে মাথা ঝাঁকালো, বলল, আপনি আর শান্তি দিলেন না আমাকে। শান্তি? সেটা তোমার ডিকশনারিতে নেই? লিটল এসে নিক, তোমায় জ্বালানো আরও বেড়ে যাবে। হুম। হ্যাঁ, ডিকশনারি না, ডিসকনারি। ডিসকনারি। ধন্য করেছেন আমায়। এখন পড়তে দিন। সরুন আপনি এখান থেকে। শেরহাম ঠোঁট চেপে হাসল শারুর কথায়, নড়ল না, সেভাবেই বসে চেয়ে রইল শারুর দিকে। কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পর দরজায় কেউ কড়া নাড়ল। শেরহাম উঠে গিয়ে দরজা খুলে দেখতে পেল ইলার দেখাশোনার জন্য যে নার্সকে দায়িত্বে রাখা হয়েছিল তিনি ব্যস্ত গলায় বলে উঠলেন, স্যার, আপনাদের পেশেন্ট রেসপন্স করেছে। শেরহাম অবাক হলো, পিছন ঘুরে দেখল শারু পেটে হাত দিয়ে উঠে ধীর পায়ে এগিয়ে আসছে। শেরহাম এগিয়ে গিয়ে সাবধানতার সাথে শারুকে ধরে নার্সের সাথে ইলার ঘরের দিকে রওনা হলো। বাড়িতে এখন শেরহাম, শারু আর মিতালি ও বিপুল রায় রয়েছেন। আদিত নিহাল রায় অফিসে, স্নিগ্ধা কল্যাণীর সাথে আছে। আজকে কল্যাণীর চলমান কেসের শেষ দিন। শেরহাম শারুকে নিয়ে ইলার ঘরের দরজার সামনে এসে দেখতে পেল ইলা চোখ মেলে উঠে বসার চেষ্টা করছে। শেরহাম অবিশ্বাস্য চোখ হতে ইলার দিকে তাকিয়ে বলল, ওঠো না। ইলার মাথা চক্কর দিয়ে উঠল। ওঠার চেষ্টা না করে চোখ বন্ধ করে পড়ে রইল। শেরহাম শাহরুখকে নিয়ে ভেতরে প্রবেশ করে শাহরুখের চেয়ারে বসালো। দ্রুত পদে পুনরায় নিজের কক্ষে এসে ফোন হাতে নিয়ে ডাক্তারকে কল করলো। ডাক্তার সাফানকে দ্রুত বাড়িতে আসতে বলে শেরহাম আদিতকে কল করলো। কল রিসিভ হতে আদিত অপর প্রান্ত হতে গম্ভীর স্বরে বলে উঠল, হ্যাঁ বল। বাড়িতে আসো, গুড নিউজ আছে তোমার জন্য। কিসের গুড নিউজ? কি হয়েছে? ইলার জ্ঞান ফিরেছে, তাড়াতাড়ি বাড়িতে আসো বলে শেরহাম কল কেটে দিল। সে জানে আদিত এখন বেশ হকড হয়েছে। আদিত ইলার জ্ঞান ফেরার পথের দিকে তৃষ্ণার্তর মতো চেয়ে আছে। এখন ইলার জ্ঞান ফিরেছে শুনে প্রথমে নিশ্চয়ই শকড হয়েছে, আর এখন হয়তো দ্রুত বাড়ি আসার জন্য বেরোচ্ছে। শেরহাম হাসল, সামনের দিনগুলো নিশ্চয়ই শুভ হবে। এত সবে মাঝে শেরহামের শারুর কথা মনে পড়ল। ডাক্তার বলেছিলেন শারুর শারীরিক কন্ডিশন তেমন ভালো না, প্রেগনেন্সিতে সমস্যা হতে পারে। শারুর ভালো করে খেয়াল রাখতে বলেছিল। শেরহাম সেই চেষ্টাই আছে। সব ভেবে ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলল শেরহাম। সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলো। বিপুল রায় আর মিতালিকে ডাকার উদ্দেশ্যে। মিতালি বসার ঘরে ছিলেন, সেই সাথে বিপুল রায়ও। ওনারা দুজন কল্যাণীর আজকের কেস নিয়ে আলোচনা করছিলেন। জেঠুমণি, মা ইলার জ্ঞান ফিরেছে। বিপুল রায় আর মিতালি অবাক হলেন শেরহামের কথায়। মিতালি অবাক স্বরে বলে উঠলেন, কি বলছিস তুই? সত্যি ইলার জ্ঞান ফিরেছে? আদিতকে বলেছিস? ইলার মা বাবাকে বলেছিস? মায়েরা তো প্রশ্নে শেরহাম কোনটা রেখে কোনটা বলবে বুঝতে পারল না। বলল, একসাথে এত প্রশ্ন কেন করো? আদিতকে বলেছি, সে আসছে। ইলার মা বাবাকে বলা হয়নি, এখনই বলছি। বিপুল রায়ের মিতালি দ্রুত পদে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলেন ইলার ঘরে যাওয়ার উদ্দেশ্যে। শেরহাম কৌশিক চৌধুরীকে কল দিল। রিসিভ হতে অপর প্রান্ত থেকে প্রতিবারের মতো একটাই কথা শুনতে পেল, ইলার জ্ঞান ফিরেছে শেরহাম। আজ অব্দি যতবার শেরহামের কৌশিক চৌধুরীর সাথে কথা হয়েছে ততবারই তিনি প্রথমে মেয়ের কথা জিজ্ঞাসা করেছেন। এবারও তাই হয়েছে। শেরহাম ফোঁস করে নিঃশ্বাস ফেলে বলে উঠল, হ্যাঁ আঙ্কেল, ইলার জ্ঞান ফিরেছে, আপনারা দ্রুত আসুন। শেরহামের কথা শেষ হওয়ার আগেই কল কেটে গেল। শেরহাম হাসল মৃদু। কৌশিক চৌধুরী আর প্রমীলা চৌধুরীর মেয়ের প্রতি টান, ভালোবাসা দেখে ভালোই লাগে শেরহামের। একমাত্র মেয়ে বলে কথা। শেরহাম ইলার কক্ষের উদ্দেশ্যে পা বাড়ালো। সিঁড়ি বেয়ে ওঠার সময় ইলার চিৎকার করে কান্নার শব্দ শুনতে পেল। ভ্রুকুচকে এলো শেরহামের। দ্রুত পদে ইলার কক্ষে উপস্থিত হলো। দেখল ইলা পিঠ এদিকে করে ও পাশে মুখ করে চিৎকার করে কাঁদছে নিজেকে গুটিয়ে। চারু, মিতালি, বিপুল রায় ও নার্স এত করে শান্ত হওয়ার কথা বলার পরেও ইলা শান্ত হচ্ছে না, চিৎকার করে কান্না করছে। শেরহাম কি করবে কি বলবে ভেবে পেল না। শারু শেরহামের দিকে তাকালো। শেরহাম ইশারা করলো, কি হয়েছে? শারু নিজের পেটে হাত দিয়ে উঠে আসলো ধীর পায়ে শেরহামের কাছে। ইলাদি চুপ করে চোখ বন্ধ করেছিল। হুট করে চোখ বন্ধ রেখেই ফুপিয়ে কান্না করে উঠল ইলাদি। এরপর থেকে কান্না করেই যাচ্ছে, উত্তেজিত হয়ে পড়েছে। আমরা বলেও শান্ত করতে পারছি না। শেরহাম ভ্রু কুচকালো। হুট করে ইলা কান্না কেন করছে? কিছুক্ষণের ভাবনাতেই শেরহাম বুঝল
সেদিনের অ্যাক্সিডেন্টের কথা মনে পড়তেই ও আশেপাশে বাবা মাকে দেখতে না পেয়েই ইলা এভাবে কান্না করছে। শেরহাম ছোট্ট করে একটা শ্বাস ফেলল, নিচু স্বরে বলল, অ্যাক্সিডেন্টের কথা মনে পড়লে ইলা উত্তেজিত হয়ে পড়েছে। পাশে আঙ্কেল আন্টিকে না দেখতে পেয়ে কান্না করছে। তবে এভাবে উত্তেজিত হয়ে পড়লে ওর ব্রেনে চাপ পড়বে, যার ফল ভালো হবে না। শাহরুখ চিন্তিত মুখে ইলার দিকে তাকালো। ইলা কান্না করেই যাচ্ছে, থামছে না। সবার এত করে বলার পরেও থামছে না। মিনিট 15 মতো কেটে যাওয়ার পরেও ইলার কান্না থামেনি। কান্নার পরিমাণ কিঞ্চিত কমলেও কান্না থামেনি। শারুশের বিপুল রায়, মিতালি ও নার্স চেষ্টা করেও ইলাকে শান্ত করতে পারেনি। ইলা মাথা চেপে কান্না করছে, তার মাথা ব্যথা করছে। এর মাঝেই ডাক্তার সাফান হতধন্ত পায়ে কক্ষে প্রবেশ করলো। দুঃখিত, জ্যাম থাকার ফলে আসতে দেরি হয়ে গেল। ডাক্তার সাফান এগিয়ে আসলো ইলার দিকে। জোর করে ইলার পালস চেক করে দেখলো স্বাভাবিকের চেয়ে পালস রেট বেশি। ইলা উত্তেজিত হয়ে পড়েছে অনেক। এভাবে চলতে থাকলে তার মস্তিষ্কে চাপ পড়বে, ফলে জ্ঞান হারিয়ে ফেলবে। ডাক্তার সাফান ইলাকে শান্ত করতে ঘুমের ইঞ্জেকশন পুশ করলো। কিছুক্ষণ যেতেই ইলা শান্ত হলো। ডাক্তার সাফান সবার উদ্দেশ্যে শান্ত স্বরে বলে উঠল, আপনারা টেনশন করবেন না। ওনার জ্ঞান ফেরার পর সেদিনের অ্যাক্সিডেন্টের কথা স্মরণ করায় উনি উত্তেজিত হয়ে পড়েছিলেন। বাবা আর মায়ের কথা ভেবে আর উত্তেজিত হয়ে কান্না শুরু করেছেন। দ্রুত ওনার বাবা মাকে এখানে আসতে বলবেন। ওনাকে উত্তেজিত করবেন না, শান্ত রাখার চেষ্টা করবেন। সবাই মাথা নাড়ালো, যার অর্থ তারা ইলার খেয়াল রাখবে। উত্তেজিত করবেন না, শান্ত রাখার চেষ্টা করবে। ডাক্তার সাফান ইলার দ্রুত সুস্থতার জন্য কিছু ওষুধ দিয়ে চলে গেল। পরপরই আদিত বাড়ি আসলো। হতদন্ত হয়ে বাড়িতে প্রবেশ করে ইলার কক্ষে আসলো। আদিত কক্ষে আসতে মিতালি বিপুলের বাহিরে গেলেন। শেরহাম আদিতের কাঁধে হাত রেখে মৃদু হাসল, বলল, উত্তেজিত হয়ে পড়েছিল। ডাক্তার শান্ত করার জন্য ঘুমের ইঞ্জেকশন দিয়ে গেছেন। অতঃপর শাহরুখকে নিয়ে বের হলো। সবাইকে চলে যেতে দেখে নার্সটিও বের হয়ে গেল। আদিত এক দৃষ্টিতে চেয়ে আছে ইলার দিকে। ইলা এখন ঘুমাচ্ছে। আগেও ইলা এভাবেই ঘুমাতো। তবে তখন ইলার জ্ঞান ছিল না, কথা বলার সম্ভাবনা ছিল না, চোখ মেলতো না। তবে এখন ইলার জ্ঞান আছে। এই তো ঘুম ভাঙার পরে আদিতের দিকে নজর চোখ মিলে পিট পিট করে তাকাবে, মৃদু হাসি দেবে। আদিত ধীর পায়ে এগিয়ে গিয়ে ইলার ডান পাশে বসলো। ইলার হাত নিজের হাতে মধ্য দিয়ে মুঠো করে জড়িয়ে ধরল। ইলার হাতে অধর ছুঁয়ে থেমে থেমে বলল, অবশেষে তুমি আবারও চোখ মেলে তাকালে, আবারও আমায় ভালোবাসি বলবে। দেখো, এখন সবটা ঠিক আছে, দ্রুতই সুস্থ হয়ে ওঠো। আমাদের ভালোবাসার পূর্ণতা খুব নিকটেই। ভালোবাসি আমার আলোকে। প্রতিবারের মতো এবারও সত্যের জয় হয়। কল্যাণী এটা বুঝিয়েছেন নিজের বিজয় দিয়ে। বিজয়ের স্বাদে মৃদু হাসি ঠোঁটের কোণে ফুটিয়ে তিনি মেয়ের দিকে তাকালেন। স্নিগ্ধা উৎফুল্ল চোখে মুখে অদ্ভুত হাসি নিয়ে মায়ের দিকে তাকিয়ে আছে। কল্যাণী যার বিরুদ্ধে কেস লড়ছে, ডান পাশে সারিতে থাকা তার দিকে তাকালেন। দেখতে পেলেন যুবকটি একরাশ ক্রোধ চোখে মুখে ফুটিয়ে তার দিকে চেয়ে আছে। সে ক্রোধান্বিত চক্ষু পরখ করে সপ্তাহখানেক আগের কথা স্মৃতিচারণ করলেন। স্নান করে পুজো সেরে পূজা দিয়ে সবেমাত্র রান্নাঘরে প্রবেশ করেছিলেন কল্যাণী। মিতালি সবেমাত্র ভাত বসিয়েছেন চুলোয়। কল্যাণী এগিয়ে গিয়ে সবজি কাটার জন্য উদ্যত হলেন। এমন সময় শুনতে পেলেন বাড়ির কলিং বেল বরংবর বেজেই চলছে। ভ্রু কুঁচকে তিনি দরজা খুলতে গেলেন। মিতালি রান্নাঘরের দরজার সামনে এসে দাঁড়ালেন। কল্যাণী দরজা খুলতেই দেখলেন 4 থেকে 5 জন লোক দরজার সামনে মুখশ্রীতে বিরক্তি ভাব নিয়ে দাঁড়িয়ে আছে। কল্যাণী ভ্রুটা আরও কুঁচকালেন। তন্মধ্যে ওনার বরাবর দাঁড়িয়ে থাকা যুবকটি একটা বিরক্তি নিয়ে বলে উঠল, ভেতরে আসতে বলবেন নাকি এভাবে ভ্রু কুঁচকে দাঁড় করিয়ে রাখবেন? কল্যাণী খানিক অপরাধ বোধ করলেন। যুবকটার কথার ধরন ওনার পছন্দ হলো না। তবুও তিনি জায়গা দিলেন তাদের ভেতরে ঢুকে বসার জন্য। তারা ভেতরে ঢুকল। রাজকীয় একটা ভাব নিয়ে বসার ঘরে সোফায় বসল সবাই। কল্যাণী সেখানে উপস্থিত হতেই যুবকটি ফের বলে উঠল, আমি ইফাজ তালুকদার। আপনি নিশ্চয়ই অ্যাডভোকেট কল্যাণী রায়। আপনার কাছে একটা প্রয়োজনে এসেছি। কল্যাণী মাথা নাড়লেন। রান্নাঘরের সামনে থাকা মিতালিকে ইশারা দিলেন কিছু খাবার জন্য আনতে। মিতালি মাথা নাড়িয়ে ভেতরে গেলেন খাওয়ার জন্য নাস্তা আনতে। কল্যাণী একটা সিঙ্গেল সোফায় বসলেন। এমন সময় বিপুল রায় নিচে নেমে এলেন। বসার ঘরে এত মানুষ দেখে তিনি ভ্রু কুঁচকে কল্যাণীর দিকে তাকালেন। কল্যাণী এক নজরে বিপুল রায়ের দিকে তাকিয়ে বলে উঠলেন, কি প্রয়োজন? আপনাকে আমার হয়ে কেস লড়তে হবে।
আমি আমার চাচাতো বোনকে রেপ করেছি। এখন আমার চাচা আমার বিরুদ্ধে মামলা করেছেন। ওনার পক্ষের উকিলকে যদি আমি টাকা দিয়ে কেস লড়তে নিষেধ করেছি, তবু আমি নির্দোষ এটা প্রমাণ করার জন্য আমার পক্ষের উকিল তো দরকার। ফর্মালিটি আর কি। যাই হোক, যেভাবে পারেন যত ফ্যাক্ট ঘটনা ক্রিয়েট করুন না কেন, আমাকে নির্দোষ প্রমাণ করবেন। আমি শুনেছি আপনি নাকি প্রতিটা কেস কেস জিতে যান, সবাইকে ন্যায় পাইয়ে দেন। তাই আপনার কাছে আসা। আশা করি বুঝতে পেরেছেন। কল্যাণীর কপালের ভাঁজ তীরও হলো। একটা মেয়েকে রেপ করেছে, তার পক্ষের উকিলকে সরিয়ে দিয়েছে। এখন নিজের দোষকে মিথ্যে আবরণে ঢেকে নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টার জন্য আমার কাছে এসেছে। রাগ হলো কল্যাণীর। ইফাজ তালুকদার যে চরম লেভেলের বেয়াদব, বেশ বুঝতে পারলেন তিনি। এত বড় অপরাধ পাপ করে সে এসেছে ন্যায়ের কথা বলতে। কল্যাণী কঠোর স্বরে বললেন, আপনার চাচার কন্ট্রাক্ট নাম্বার দিন। ডিল আমার সাথে। এর মাঝে আবার ওই শালির বাপকে দিয়ে কী কাজ? কল্যাণীর রাগ আরও বৃদ্ধি পেল। তবুও কণ্ঠ কিছুটা ঠান্ডা রেখে বলে উঠলেন, ওনাকে সাবধান করব। আপনি কন্ট্রাক্ট নাম্বার দিন। সাবধান করুন আর যাই করুন, কোর্টে আমাকে নির্দোষ প্রমাণ করবেন, এটাই ফাইনাল কথা। আমার কথা মেনে চললে ভালো, না ভালো, না মানলে ভালোর ভ কোথায় খুঁজে পাওয়া যাবে না। ইফাজ তালুকদার কল্যাণীকে তার চাচা মতিন তালুকদারের কন্ট্রাক্ট নাম্বার দিল ভ্রুকুচকে। কল্যাণী নাম্বার নিজের মোবাইলে টুকে কল দিলেন মতিন তালুকদারের ফোনে। সেকেন্ড ছয়েকের মাঝেই কল রিসিভ হলো। কল্যাণী শুনতে পেলেন একজন লোকের কান্না ভেজা কণ্ঠস্বর রে বলা, হ্যালো। তিনি বলে উঠলেন, আপনি মতিন তালুকদার বলছেন? জি। কিন্তু আপনি কে? শুনলাম আপনার মেয়ের পক্ষে কেস লড়ার উকিল নাকচ করে দিয়েছে। আপনার মেয়ের কেস লড়া থেকে টেনশন নেবেন না, আপনার মেয়ের কেস আমি লড়ব। আপনার মেয়ের সাথে করা অন্যায় শাস্তি অপরাধী নিশ্চয়ই পাবে। মনোবল শক্ত রাখুন। রাখি। কল কাটতেই ইফাজ তালুকদারের মুখ অস্থির ভঙ্গি দেখে মৃদু হাসলেন তিনি। বললেন, জয় সত্যের, সতের সতের হয়। আপনার মতো অসভ্য অসৎ অন্যায়কারীর জয় হয় না, হয় শাস্তি। কোর্টে দেখা হচ্ছে। বিজয় আমার। সেই মেয়েটির আর পরাজয় ও শাস্তি আপনার। এখন ভদ্রভাবে জায়গা বেরিয়ে যান। আপনি এরকম ব্যবহার না করলেও পারতেন। সেটা যাই হোক, জয় আমারই হবে। আমি যতই খারাপ হই, আগে এই ঝামেলা শেষ হোক, আপনাকে পরে দেখা যাবে। বেশ অপমানের সহিত সাথের লোকজন নিয়ে বেরিয়ে গিয়েছিল ইফাজ তালুকদার। কল্যাণী নিজের সর্বোচ্চটা দিয়েছেন মেয়েটিকে ন্যায় পাইয়ে দিতে, একটা অপরাধীকে আইনের শাস্তি দিতে। তিনি সফল হয়েছেন এতে। পূর্বের কথা ভেবে ছোট একটা শ্বাস ফেললেন তিনি। গায়ের আইনি পোশাক খুলে হাতে নিয়ে এগিয়ে গেলেন মেয়ের দিকে। মেয়ের কাছে গিয়ে মাথায় চুমু খেয়ে বললেন, আমাদের সব সময় সত্যের পাশে থাকা উচিত। সবটা দেখে তবে নির্ণয় করা উচিত কে সত্য আর কে মিথ্যা। আজকাল সবাই নিজেকে সত্যবাদী দাবি করে, তবে সবাই সত্যবাদী নয়। মানুষ কেমন তা তার আচরণ, কথাবার্তা আর কাজকর্মে প্রকাশ পায়। তাই সবসময় মার্জিত হয়ে সত্যের পথে চলা উচিত। স্নিগ্ধা মন মন দিয়ে মায়ের কথা শুনল। মা তাকে ভালো একটা উপদেশ দিয়েছেন। এই উপদেশ মাফিক চললে জীবনে সব সত্যদের আনাগোনা থাকবে, যারা তাকে মানসিক শান্তি দেবে। শুধু স্নিগ্ধা কেন, যে কোনো মানুষই মানসিক শান্তি লাভ করতে পারে এই পন্থায়। স্নিগ্ধা বরাবরের মতো মায়ের উপর মুগ্ধ হলো। আজ অবধি মা সবসময় সত্যের পাশে থেকেছেন। ভুল সিদ্ধান্ত খুব কমই নিয়েছেন। মানুষ মাত্রই ভুল, তবে সবসময় ভুল করলেই হয় না। কল্যাণী খুব কম ভুল সিদ্ধান্ত নিয়েছেন ভেবে মৃদু হাসল স্নিগ্ধা। কল্যাণী মতিন তালুকদারের সাথে বিজয় ও তাদের ন্যায়ের কথা নিয়ে মিনিট পাঁচেক কথা বললেন। অতঃপর স্নিগ্ধাকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন। প্রায় আধা ঘন্টায় বাড়ি পৌঁছে তিনি বসার ঘরে কৌশিক চৌধুরী আর প্রমীলা চৌধুরীকে দেখে অবাক হলেন। প্রমীলা চৌধুরী ওনাকে দেখতেই খুশিতে আটখানা হয়ে উঠে দাঁড়ালেন। বলে উঠলেন, অবশেষে আমার ইলার জ্ঞান ফিরেছে বেআইন। এই অবধি আপনারা আমার মেয়ের অনেক খেয়াল রেখেছেন, যার জন্য আমরা কৃতজ্ঞ আপনার কাছে। কল্যাণী অবাক হলেন। অবাক চাহনিতে মিতালির দিকে তাকালেন তিনি। মিতালি হাসি মুখে মাথা নাড়ালেন। কল্যাণী খুশি হলেন। আজকের দিনটা আসলেই খুব শুভ ওনার জন্য। সত্যের জয় করতে পেরেছেন। এরপর ইলার জ্ঞান ফিরেছে। তিনি কৌশিক চৌধুরী আর প্রমীলা চৌধুরীকে আজকের রাত এখানেই থেকে যাওয়ার জন্য বলে নিজের ঘরের দিকে যাওয়ার জন্য উদ্যত হলেন। ঘরে ঢুকে দেখতে পেলেন বিপুল রায় কল্যাণী
পর পরার জন্য শাড়ি তোয়ালি গুছিয়ে রাখছেন। বিপুল রায় কল্যাণীর দিকে তাকাতেই কল্যাণী বিপুল রায়ের চোখে অন্যরকম ভালোবাসা সম্মান দেখতে পেলেন। ইস, 4 বছর এই মুখশ্রী, এই চোখের অধিকারী মানুষটি অনেক দূরত্বে ছিলেন। কল্যাণীর মনে পড়ল 2 মাস আগে যখন এতগুলো বছর পর বিপুল রায়কে দেখেছিলেন। সকালের নাস্তা ডাইনিং টেবিলে সার্ভ করছিলেন কল্যাণী আর মিতালি। ডাইনিং টেবিলে শেরহাম, স্নিগ্ধা, নেহাল রায় বসেছিলেন। কলিং বেলের শব্দে তিনি মিতালির দিকে তাকিয়েছিলেন। মিতালি কাজে ব্যস্ত ছিলেন বিধায় তিনি দরজা খুলতে গিয়েছিলেন। দরজা খুলে তিনি আদিত, বিপুল রায় আর একটা অচেনা ছেলেকে দেখে বেশ চমকিয়েছিলেন। এতগুলো বছর পর বিপুল রায়কে দেখে পাথরের মতো দাঁড়িয়েছিলেন তিনি। তিনি শুধু অনুভব করছিলেন ওনার শরীর অস্বাভাবিকভাবে কাঁপছিল। ওনার কাছে মনে হচ্ছিল ওনার শরীরের রক্ত ঠান্ডা পানিতে পরিণত হয়েছিল। আদিত আর সেই অচেনা ছেলেটি বিপুল রায়কে সাবধান ধরে ঘরে কল্যাণীর কক্ষে নিয়ে গিয়েছিল। সবাই তখন ডাইনিং টেবিল থেকে উঠে আদিতের পিছু পিছু সে কক্ষে গিয়েছিল। একমাত্র কল্যাণী যাওয়ার সাহস পাননি। মূর্তির মতো বসেছিলেন প্রায় 10 মিনিট, দশকের মতো। এরপর সবাই কক্ষ থেকে বেরিয়ে এসেছিল। স্নিগ্ধা কল্যাণীকে জড়িয়ে কান্না করা শুরু করেছিল। কল্যাণী তখনও পাথরের মতো ছিল। আদিত কল্যাণীর সামনে এসে কল্যাণীকে জড়িয়ে ধরে বলেছিল, এতগুলো দিন পর তোমায় দেখতে পেলাম মা, কেমন আছো? আমি জানি আমার চিন্তায় নিশ্চয়ই অসুস্থ হয়ে পড়েছিলে, তবে দেখো আমি এসে পড়েছি চিরতরের জন্য তোমার কাছে। আর কখনো তোমার থেকে দূরে যাব না। দেখো এবার আমার সাথে করে বাবাকেও এনেছি, বাবা তোমায় ডাকছে, যাও। কল্যাণী নির্জীব চক্ষুতে আদিতকে দেখছিলেন। তিনি কি বলবেন বুঝতে খুঁজে পাননি। এতগুলো বছর পর সেই কাঙ্ক্ষিত মানুষটাকে দেখতে পেয়েছেন, যে মানুষটার জন্য প্রতিটা রাতে কান্না করতেন তিনি, আফসোস করতেন তিনি সেই মানুষটা ওনার আশেপাশে আছেন। ভেবেই কল্যাণী শিরা উপশিরা ঠান্ডা হয়ে গিয়েছিল। ধীর পায়ে তিনি নিজের ঘরে গিয়েছিলেন। দরজার সামনে দাঁড়িয়ে খাটের সাথে হেলান দিয়ে কপালে হাত দিয়ে চোখ বন্ধ করে রাখা ব্যক্তিটাকে দেখেছিলেন মিনিট 2-এর মতো। অতঃপর ঘরে প্রবেশ করে বিপুল রায়ের থেকে 2 হাত দূরত্ব রেখে ডেকেছিলেন। বিপুল রায় কপাল থেকে হাত সরিয়ে চোখ মেলে তাকিয়েছিলেন। বিপুল রায় ইশারা করছিলেন তার পাশে গিয়ে বসতে। কল্যাণী অভিমান, অস্বস্তি নিয়ে বিপুল রায়ের পাশে গিয়ে বসেছিলেন নির্বাক হয়ে। বিপুল রায় কল্যাণীর হাত ধরে অপরাধী গলায় বলেছিলেন, জীবনে তোমায় অনেক ভুল বুঝেছি, আঘাত ও কষ্ট দিয়েছি, তার জন্য আমায় ক্ষমা করে দিও কল্যাণী। আমি তোমায় বুঝিনি, কখনোই বোঝার চেষ্টাও করিনি। আমার মেয়েটাকেও কষ্ট দিয়েছি, এর জন্য আমি খুবই দুঃখিত ও অনুতপ্ত বোধ করছি। আমি আমার কর্মের ফল পেয়েছি, তুমি আমায় ক্ষমা করে দাও। এই অপরাধ বোধ আমি আর অনুভব করতে চাই না। দয়া করে ক্ষমা করে আমায় এর থেকে মুক্তি দাও। কথাগুলো বলার সময় এক প্রকার কান্না করে দিয়েছিলেন বিপুল রায়। বিপুল রায়ের কান্না আর এহেন কথা শুনে কল্যাণী নিজেও কান্না করে দিয়েছিলেন। প্রতিবারের কান্নায় মন ভারী থাকলেও এইবারের কান্নায় কল্যাণী অনেক হালকা বোধ করেছিলেন। নিজেকে পূর্ণ ভেবেছিলেন। মান অভিমানের বিশাল একটা পর্ব সেদিন চুরি চলমান ছিল। সব শেষে পরিবার পূর্ণতায় সবার খুশিতে দিনটি শেষ হয়েছিল। খুশি মাখা দিন সেদিন শেষ হলেও তার রেশ এই অবধি বিরাজমান। ভাবনা থেকে বের হলেন কল্যাণী। বিপুল রেশ সৌজন্যের হাসি হেসে বললেন, আমার পূর্ণ বিশ্বাস আজকের কেস তুমি জিতেছ। কি তাই না? কল্যাণী মৃদু হেসে মাথা জাগালো। বিপুল রায় হেসে বললেন, জানতাম আমি আজকে একসাথে এতগুলি খুশি। আহা শান্তি, তুমি কেস জিতেছ সত্যের পাশে থেকে। ইলা মায়ের জ্ঞান ফিরেছে। চারদিকে খুশি আর খুশি। তোমার ছেলের মুখ দেখার মতো হয়েছে। খুশিতে সে পারে না পুরো শহর জুড়ে মিষ্টি খাওয়াতে। এখন যাই হোক, মেয়েটার জ্ঞান ফিরেছে, কদিন যাক, সুস্থ হোক, এরপর ওদের বিয়ের আয়োজন শুরু করব। কল্যাণীর কথায় মাথা নাড়ালেন বিপুল রায়। মিষ্টি হেসে বললেন, তোমার কাপড় চোপড় গুছিয়ে রেখেছি, ফ্রেশ হয়ে আসো। আমি বসার কক্ষে আছি, যাচ্ছি ইলা আদিতের বিয়ের ব্যাপারে আলাপ করতে কৌশিক চৌধুরী ও প্রমীলা চৌধুরীর সাথে। কল্যাণী মুখে মৃদু হাসি এঁকে বিপুল রায়ের হাসির দিকে তাকালেন। লোকটা আগে কখনো এমনভাবে হাসতো না। ইস, সত্যি তিনি অনুতপ্ত ওনার কাজে। এই 4 বছর অনেকটাই পরিবর্তন এসেছে ওনার মাঝে। কল্যাণী খুশি মনে ফ্রেশ হতে গেলেন। আর বিপুল রায় বসার ঘরে আসতেই তিনি দেখলেন অপরিচিত এক যুবক আর একজন মহিলা দরজা হতে ভেতরে আসছেন। আর কৌশিক চৌধুরী হতভম্ব হয়ে
সে সেথায় চেয়ে আছেন। সারু, শেরহাম, মিতালি, নেহাল রায়ও সেখানে আছে। শেরহাম তাদের দেখে বসা থেকে দাঁড়িয়ে গেছে। বোনের জ্ঞান ফিরেছে, তাই বোনকে এক নজর দেখতে আসলাম। শেরহাম উৎসকে অবাক নয়নে দেখল। উৎসের সাথে উৎসের মা কানন দেবীও রয়েছেন। আপনি আপনি এখানে? আপনার বোন মানে? উৎস স্মিত হাসল। মায়ের দিকে এক নজর তাকিয়ে কৌশিক চৌধুরীর দিকে তাকালো। কঠোর চাহনিতে তাকিয়ে স্মিত হাসি মুখ ঝুলিয়ে বলে উঠল, কৌশিক চৌধুরী আমার নামে মাত্র বাবা হলে ওনার আর দ্বিতীয় স্ত্রীর মেয়ে সম্পর্কে আমার সৎ বোন হয়। সৎ হলেও কি, রক্ত তো একই বেইমান লোকের, তাই না? কৌশিক চৌধুরী বসা থেকে দাঁড়িয়ে গেলেন। ওনার অবাক চক্ষুদয় কানন দেবীতে নিবদ্ধ। প্রায় 25 বছর পর পুনরায় সেই মুখশ্রী দর্শন পেলেন তিনি, যে মুখশ্রীতে ভালোবেসে বিয়ে করেছিলেন, এক পুত্র সন্তানের বাবা হয়েছিলেন। তবে এক সময় তিনি বুঝেছিলেন তিনি মোহে পড়ে সবকিছু এগিয়েছেন। তাই তো নীরবে ত্যাগ করেছিলেন কানন দেবীকে। কানন দেবীকে ঘিরে যে অতীত, সে অতীত প্রতিনিয়ত তাড়া করে কৌশিক চৌধুরীকে। এতদিন যে অতীতের সম্মুখীন তিনি হতে চাননি, সেই অতীত অবশেষে ওনার সামনে এসে দাঁড়ালো। কৌশিক চৌধুরী কানন দেবীর ভেজা অক্ষির দিকে চেয়ে আছেন। এখানে হয়তো হাজার হাজার অভিযোগ, অভিমান অথবা ঘৃণার বসবাস। তবে ভালোবাসা কি আছে এখানে সেথায়? হয়তো না, থাকার প্রশ্নই ওঠে না। সে পাপ তিনি কানন দেবী ওনার সেই 6 বছরের ছেলের সাথে করেছেন। সেই পাপের ক্ষমা কখনো হয় না। কাপুরুষের মতো ওনার বিবাহিত স্ত্রীকে সমাজে প্রশ্নবিদ্ধ হতে ফেলে গিয়েছিলেন প্রমীলা চৌধুরীর হাত ধরে। নিজেকে সুখী বানিয়েছিলেন তিনি। তবে একটাবারও ভাবেনি কানন দেবীর কথা, ওনার সেই ছোট্ট ছেলের কথা। ভাবনায় হারালে হবে কৌশিক চৌধুরী। ভাবনার জন্য 25 বছর ছিল, কিন্তু সেই সময় আপনি ব্যবহার করেননি। এখন সময় নেই। আপনার ভাবনার ইতি টানুন। ইতি টানতেই হবে, কারণ আপনার নোংরা মস্তিষ্কে আমাদের কথা না স্মৃতিচারণ করলেই আমি খুশি হব। কৌশিক চৌধুরী হতভম্ব চক্ষুতে উৎসের দিকে তাকালো। উৎস সেই কার্ডিয়াক সার্জন, যে এই তো মাসখানেক আগে ওনার হার্ট সার্জারি করেছিল, মুমূর্ষ অবস্থা থেকে বাঁচিয়েছিল। সেই কার্ডিয়াক সার্জন আজ ওনাকে এসব বলছে। কানন দেবীর পাশ থেকে এসব বলছে। কৌশিক চৌধুরী বুঝতে বেশিক্ষণ সময় লাগলো না। এটাই ওনার 25 বছর আগে কাপুরুষের মতো ফেলে আসা 6 বছরের ছেলে, যার নাম উৎস চৌধুরী। কৌশিক চৌধুরীকে আকাশ পাতাল ভাবনায় মত্ত হতে দেখে বলে উঠল, ভাবছেন আপনার হার্ট সার্জারি করা ব্যক্তি কিভাবে আপনার ফেলে আসা বাচ্চা ছেলে হতে পারে, তাই না? ভাবতেই পারেন, কারণ আপনি জানেন আপনাকে ঠিক কতটা ঘৃণা করি। সেই ঘৃণা থেকে, সেদিন আপনাকে বাঁচানো থেকে উল্টো মেরে ফেলেনি কেন, এমনটাই তো ভাবছেন, তাই না? ঠিকই ভাবছেন। সেদিন যদি আমি একজন কার্ডিয়াক সার্জন না হয়ে আপনার ছেলে হতাম, তাহলে আপনার মতো একজন বেঈমানের মৃত্যু নিশ্চিত আমার হাতে ছিল। উৎস কানন দেবীকে এক হাতে জড়িয়ে নিজের হাতে মেশালো। উৎস ফের বলল, ভেবেছিলেন অনাথ নারী, ছোট্ট একটা বাচ্চা সমাজের প্রশ্নে খোঁচাই এমনিতেই নুইয়ে যাবে, উপসংহারে দ্রুত পৌঁছে যাবে। তবে দেখছেন, আপনার ভাবনাকে মিথ্যে করে দিয়ে আমরা টিকে আছি, নিজেকে প্রতিষ্ঠিত করেছি। আমার পাশে মা ছিল। আমার মাও তিনি, বাবাও তিনি হয়েছিলেন। কিন্তু কেন? বাবা তো আপনি। আপনি কেন আমার আর মায়ের দায়িত্ব পালন না করে বেঈমান কাপুরুষের মতো পালিয়েছিলেন ওই মহিলার সাথে? উৎস বেশ জোরেই বলছে। তার দরুন আদিত ইলাকে সঙ্গে নিয়ে নিচে বসার ঘরে এসেছে। স্নিগ্ধাও নিজের কক্ষ থেকে বেরিয়ে এসেছে। ইলা স্তত হয়ে দাঁড়িয়ে আছে উৎসের দিকে চেয়ে। উপস্থিত সকলে শকড উৎসের কথা শুনে। খুশির আমেজে উৎস যেন বোমা নিক্ষেপ করেছে এমন মুখশ্রী সবার। প্রমীলা চৌধুরী আজ অবাক নয়নে তাকিয়ে আছেন কৌশিক চৌধুরীর দিকে। তিনি হতভম্ব কণ্ঠে শুধালেন, তুমি তো বলেছিলে তুমি শুধু বিবাহিত, তোমার কোনো সন্তান নেই। তাহলে আজ কেন আমি এটা শুনছি যে তোমার 6 বছরের একটা ছেলে ছিল? কৌশিক চৌধুরীর মুখ শুকিয়ে এলো। প্রচণ্ড অস্থির বোধ করছিলেন তিনি। সবার দিক থেকে নজর সরিয়ে ওনার নজর স্থির হলো ইলার দিকে চেয়ে। ইলা স্তব্ধ নয়নে চেয়ে আছে ওনার দিকে। এছাড়া উপস্থিত সকলেই একইভাবে চেয়ে আছে। কৌশিক চৌধুরীর বুকে চিনচিনে ব্যথা অনুভব করতে লাগলেন। বিপুল নীরব ছিলেন এতক্ষণ। তিনি কাঠখোট্টা স্বরে বললেন, এসব কি কৌশিক চৌধুরী?
এই ছেলে যা বলছে সবটা কি সত্য? কৌশিক চৌধুরী নীরব থাকলেন। ওনার নীরবতা এটা স্পষ্ট যে যা কিছু বলা হচ্ছে সবটা সত্য। ইলা কৌশিক চৌধুরীর দিকে চেয়ে কান্না ভেজা স্বরে বলে উঠল, বাবা, তুমি এতটা জঘন্য? কৌশিক চৌধুরী মাথা নিচু করলেন। মেয়ের কথার উল্টো পিঠে ওনার কথা বলার কিছু নেই। সেই মুখ তিনি হারিয়েছেন। বসার ঘরে পিনপতন নীরবতা বিরাজমান। কানন দেবী উৎসের বাহুতে মুখ চেপে মৃদু স্বরে কান্না করছেন। ইস, পরিবেশটা কি থমথমে এবং কষ্টকর। তবে এমন একটা দিন তো সবার আসার কথা, অনিবার্য ছিল। আজকে এসেছে ভেবে ফোঁস করে একটা শ্বাস ফেললেন কৌশিক চৌধুরী। আজকাল সমাজে একটু খোঁজ খবর নিলেই আপনার মতো বেইমানের আনাগোনা অহরহ দেখা যায়। আপনার এমন কেন? প্রথমে একজন জীবনের সাথে জোড়া লাগাবেন, নিষ্পাপ বাচ্চার বাবা হবেন, অতঃপর অন্য নারীর হাত ধরে তাদেরকে কঠিন পরিস্থিতিতে ফেলে দিয়ে চলে যাবেন। সবটা খেলা পেয়েছেন। আপনার কোনো ধারণা আছে একজন সিঙ্গেল মাদারকে কতটা সাফার করতে হয়? নোংরা মস্তিষ্কের মানুষের কাছ থেকে কুপ্রস্তাব পেতে হয়। বাকিটা তো নাই বলি। আপনি সুখের সংসার করছেন। একটাবার আমাদের কথা ভেবেছেন? আমরা আছি নাকি মরে গিয়েছি? আপনি এতটা জঘন্য কিভাবে হতে পারেন? উৎসের কণ্ঠ কঠোর থেকে কিছুটা নরম ও করুণ শোনালো। স্নিগ্ধা অপলক চেয়ে আছে উৎসের দিকে। মাঝে মধ্যে বাঁশ ভেঙে যাওয়ার পরেও সম্পূর্ণ আলাদা না হয়ে কিছুটা জোড়া লেগে থাকলে যেমনটা দেখায়, উৎসকে দেখতে ঠিক ভেঙে যা, তবুও জোড়া লাগা এমনটাই মনে হচ্ছে। এমন শীতল পরিস্থিতিতে কানন দেবীর কান্না আর উৎসের এহেন প্রশ্ন খুবই করুণ শোনালো। ইলা ধীর পায়ে কৌশিক চৌধুরী আর প্রমীলা চৌধুরীর দিকে এগিয়ে গিয়ে কিছুক্ষণ চেয়ে রইল ওনাদের দিকে। কৌশিক চৌধুরী মাথা নিচু করে আছেন। প্রমীলা চৌধুরী চেয়ে আছেন ওনার দিকে। ওনার নজর ইলার দিকে পড়তেই উনিও নজর সরিয়ে ফেললেন। ইলার ওই চোখের দিকে তাকানোর সাহস বা যোগ্যতা কোনোটাই আপাতত নেই ওনাদের। তোমাকে তো আমি বেস্ট বাবা মনে করতাম বাবা। আমার এই মনে করাটাকে এভাবে মাটি চাপা না দিলে কি হতো না? তুমি কিভাবে পারলে একজন নারীকে, একটা ছোট বাচ্চাকে করুণ অবস্থায় ফেলে আসতে? এই জঘন্য ও পাপ পাপ কাজ কিভাবে করতে পারলে তুমি? তুমি না আমার বেস্ট বাবা তাহলে? মা জানো, আজকে তোমাকে আমার মা বলে সম্বোধন করতেও রুচিতে পাচ্ছে। কেন জানো? তুমি এক নারী হয়ে কিভাবে আরেক নারীর সংসারে প্রবেশ করে তাকে স্বামীহীনা করলে, তার সন্তানকে বাবা থেকেও বাবাহীন করেছিলে। এমন নোংরা পাপ কাজ কিভাবে করতে পেরেছিলে? তোমাদের কি বিবেক বলতে কিছু ছিল না? কথাগুলো বলার সময় ইলার কণ্ঠস্বর আটকে আসছিল। তার বাবা মা কিভাবে এমনটা করতে পারে? ইলা ঘুরে তাকালো উৎসের দিকে। উৎস তার মায়ের চোখের জল মুছে দিচ্ছে। এর মাঝে সে বলে উঠল, আমার মায়ের নাম এখনো আপনার মতো নোংরা মানুষের সাথে জুড়ে আছে। ডিভোর্স হওয়া দরকার। ডিভোর্স পেপারও রেডি। আমার মা সাইন করে দিয়েছে। এখন আপনার পালা। ব্যাপারটা খুব অদ্ভুত ও আশ্চর্য লাগলেও আপনার মতো নোংরা মানুষের সাথে আমি আমার মা ও আমাকে জুড়ে রাখতে চাই না। উৎসের হাতে কানন দেবীর ব্যাগ ছিল। ব্যাগ থেকে ডিভোর্স পেপার বের করে উৎস এগিয়ে গিয়ে কৌশিক চৌধুরীর হাতে দিল। কি অদ্ভুত তাই না? বিয়ের এতগুলো বছর পর একটা সাইনের মধ্যে একটা সম্পর্ক শেষ। ভাবনার কি আছে? যে সম্পর্ক ফিকে, মিথ্যে, সে সম্পর্কের রেশ ধরে হাতে শাখা পলা, কপালে সিঁদুর, সিঁথিতে সিঁদুর দিয়ে কোনো লাভ আছে? যে মানুষটা বাজেভাবে বেইমানি করে পৃথিবীতে বাচ্চা ছেলে রেখে ফেলে গিয়েছিলেন, সেই মানুষটার পরিচয় পরিধান করে কোনো লাভ নেই। এর চেয়ে ভালো এই সম্পর্কটা ডিভোর্সের মাধ্যমে অন্ত ঘটা। ইস, বিষয়টা কেমন তাই না? ছেলে বাবা মায়ের ডিভোর্স করাচ্ছে নিজে সামনে থেকে। কৌশিক চৌধুরী বেহায়ার মতো ডিভোর্স পেপারটা হাতে নিলেন। কেন জানি ওনার হাত কাঁপছে। আজ তিনি সেই নারীকে ডিভোর্স দিচ্ছে না, যে নারীকে একসময় অগাধ ভালোবেসেছিলেন। অবশ্যই এটা ভালোবাসা নয়, মোহ। ইস, মোহে জিনিসটা খুব বাজে তাই না? একবার ছুটে গেলে আর সম্পর্ক টেকানো যায় না। যেমন ধরুন ৪৯ বছরে এসেও মানুষের ডিভোর্স হয়। তা আবার ডিভোর্সটা ছেলে নিজে দাঁড়িয়ে থেকে করায়। জগতে আজকাল সবটাই মোহ, ভালোবাসা খুব কদাচিৎ দেখতে পাওয়া যায়। মানুষ বর্তমানে মোহে আকৃষ্ট বেশি হয়, ভালোবাসে খুব কম মানুষই। না হলে কি দেখতে পাওয়া যায় স্ত্রী সন্তান থাকার পরেও অন্য নারীর হাত ধরে স্ত্রী সন্তানকে ফেলে রেখে যায়? কি পুরুষ যেমন কিছু নারীও তেমন আছে, কিছু পুরুষ যেমন কিছু নারী ও তেমন আছে।
অন্যের সুখ সহ্য হয় না। বিবাহিত পুরুষ হলেও বেহায়ার মতো হাত ধরে এক নারীর সংসার উজাড় করে দিয়ে সেই পুরুষকে নিয়ে ঘর বাঁধে। বসার ঘরে পিনপতন নীরবতা। অথচ ডিভোর্স পেপারটা তার ছেলের হেসে দেখছে। কৌশিক চৌধুরী সাইন করে দিয়েছেন। ব্যাস, সে আর কানন দেবী মুক্ত এই ঘৃণ্য লোক হতে। অথচ স্নিগ্ধার দিকে তাকালো। স্নিগ্ধা শীতল ব্যথিত নয়নে তাকিয়ে আছে তার দিকে মলিন মুখ করে। অথচ বিপুল রায়ের দিকে তাকালো, বলল, আমি খুবই দুঃখিত। আজকের দিনে এমন একটা পরিস্থিতি ক্রিয়েট করতে চাইনি, তবে সৃষ্টিকর্তা চেয়েছিলেন বলেই ক্রিয়েট হয়ে গেছে। আমি এসেছিলাম ইলাকে দেখতে এবং স্নিগ্ধাকে বিয়ে করার প্রস্তাব দিতে। আমি স্নিগ্ধাকে ভালোবাসি এবং ওকে বিয়ে করতে চাই। বুঝলে তুমি, আমার এমনি একজন যে কিনা রূপক কর্মধারায় সমস্যার মতো। তোমায় দেখা যায় না, ছোঁয়া যায় না, কেবল অনুভব করা যায়। তুমি রয়েছ হৃদয়ের মধ্যখানি, রয়েছ। আদিতের বিষাদ মাখা কণ্ঠস্বর শুনে মুচকি হাসল ইলা। গত একটা মাস ইলা আদিতের ধরা ছোঁয়ার বাহিরে। ইস, 1 মাস অর্থাৎ 30 দিন। জোড়া কবুতরের কাছে এই 30 দিনও 30 বছরের মতো লাগছে। ইলা মুচকি হেসে বলল, হয়তো খুব শীঘ্রই আমায় দেখতে পারবেন, ছুতে পারবেন। আমি জানি আমি আজীবন আপনার হৃদয়ের মধ্যখানি থাকব। এই দূরত্ব ঘুচিয়ে দ্রুতই আমি আপনার নিকট ফিরে আসছি। আরও কয়েকটা দিন অপেক্ষা করুন। আদিত নিশ্চুপ থাকলো। দীর্ঘশ্বাস ফেলে বলে উঠল, কেমন আছো? ইলা প্রত্যুত্তরে কি বলবে খুঁজে পেল না। সে তো ভালো নেই, মিথ্যে বলবে, কিন্তু সে তো জানে মিথ্যে বললেও আদিত বুঝে ফেলবে সে যে ভালো নেই। মিথ্যে? তবু ইলা বলল, ভালো আছি। আপনি মিথ্যা বলছো কেন? আমি তো জানি আমার ইলা ভালো নেই। আন্টি আঙ্কেলকে অনেক মনে পড়ছে, তাই না? ওহ, একটুও মনে পড়ছি না। মিথ্যে যতই বলো, আদিত তোমায় জানে, চেনে। তুমি যে এক আকাশ সমান যাতনায় আছো তার খবর আদিত জানে। তুমি যাদের যতই ঘৃণা করো না কেন, তাদের যতই ঘৃণা করো না কেন, তোমার অদৃশ্য সত্তা তাদের ভালোবাসে। কারণ ওনারা তোমার মা বাবা। অনেকগুলো বসন্ত তাদের সাথে পেরিয়েছ, তাদের ভালোবাসা পেয়েছ, তুমিও ভালোবাসছো। ইলা কিছুক্ষণ নিশ্চুপ থেকে বিষাদ মিশ্রিত কণ্ঠে বলল, জানেন আদিত, মানুষ পাপ কখনোই করুক না কেন, মানুষ যখনই করুক না কেন, আজ না হয় 25 বা 40 বছর পর হলেও এই শাস্তি পায়। পাপ সংঘটিত হবে এবং সংঘটনকারী শাস্তি পাবে না, এমন পৃথিবীতে হতেই পারে না। পাপ করার শাস্তি একটা না একটা সময় মানুষ পাবেই। মা বাবা ওনাদের পাপের শাস্তি পেয়েছে। এই যে দেখুন, 25 বছর পর যেদিন ওনাদের দ্বারা করা পাপ সবার সামনে এসেছেন, সেদিনই ওনারা শাস্তি পেয়েছেন। আদিতের ভীষণ খারাপ লাগলো ইলার প্রতি। তবুও কি করার, সৃষ্টিকর্তাকে সবাই তার প্রাপ্য বুঝিয়ে দেয়, সবাইকে তার প্রাপ্য বুঝিয়ে দেয়। হয় খুশি দে, দুঃখ দে, অথবা মৃত্যু দে। 1 মাস আগে সেদিন সন্ধ্যায় কৌশিক চৌধুরী ও প্রমীলা চৌধুরী নিজেদের গাড়ি করে বাড়ি ফিরছিলেন। প্রমীলা চৌধুরী গাড়িতে কান্নায় ভেঙে পড়েছিলেন। কৌশিক চৌধুরী গাড়ি ড্রাইভিং করছিলেন, কারণ মেয়ের জ্ঞান ফিরেছে শুনে উত্তেজিত হয়ে উনি এবং প্রমীলা চৌধুরী ড্রাইভারবিহীন রায়বাড়িতে গিয়েছিলেন। এদিকে স্ত্রীর এমন কান্না, রায়বাড়িতে ঘটনা, এতগুলো বছর পর ফেলে আসা স্ত্রী, ছেলের সাথে হুট করে আবার দেখা, নিজের মেয়ের সাথে প্রশ্নবিদ্ধ হওয়া, ডিভোর্স পেপারে সাইন করা, সব মিলিয়ে কৌশিক চৌধুরী ভ্রমের মধ্যে হারিয়ে গিয়েছিলেন এবং ড্রাইভিং কন্ট্রোললেস হয়ে পড়েছিলেন, যার ফলে গাড়ির সাথে একটি বড় জিনিসপত্র বহনকারী ট্রাকের মারাত্মকভাবে সংঘর্ষণ ঘটে এবং সেখানে কৌশিক চৌধুরী ও প্রমীলা চৌধুরীর মৃত্যু হয়, যার বাজে প্রভাব ইলার মস্তিষ্কে পড়েছে। যত দিন যাচ্ছিল ইলা মানসিকভাবে অনেকটা ক্ষতিগ্রস্ত হচ্ছিল। এদিকে ইলার মায়ের জ্যাঠাতো বোন প্রমীলা চৌধুরী ও কৌশিক চৌধুরী এহেন মৃত্যুর কথা শুনে ইলার সাথে স্বামীসহ দেখা করতে আসেন। ওনারা আমেরিকার ক্যালিফোর্নিয়ায় বসবাস করেন। প্রমীলা চৌধুরীর বাবার বাড়ির লোকজন যখন জানতে পেরেছেন প্রমীলা একজন বিবাহিত পুরুষকে বিয়ে করেছেন, তখন ওনারা ওনাকে ত্যায্য করেছিলেন, যার ফলে ওনার মৃত্যুর খবর শুনেও কেউ আসেনি। একমাত্র ইলার আন্টি ও আঙ্কেল এসেছিলেন। ওনারা ইলার এহেন অবস্থা দেখে ইলাকে জোরাজুরি করে ওনাদের সাথে আমেরিকায় নিয়ে যান। আচ্ছা, রাখছি, খুব ঘুম পাচ্ছে আমার। আরে শোনো, সারু আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। ও ভালো তো, কেমন আছো? ভালো আছে, ঠিক আছে, রাখছি। ইলা দ্রুত ফোনটা রেখে দিল। আদিত ফোন কান থেকে নামিয়ে ফোনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। আমার আলু দিয়ে সেভ করা ইলার নাম্বারের দিকে।
মেয়েটা অনেক পাল্টে গেছে, আগের মতো আর হাসে না, গম্ভীর থমথমে মুখ করে থাকে। হেসে কথা বলে খুব কমই, আজকে কিভাবে যেন হেসে কথা বলল। এলার পরিবর্তনের মূল কারণ হয়তো মা বাবার এমন মৃত্যু মেনে নিতে পারছে না। দীর্ঘশ্বাস ফেললো আদিত। কিছু বললে বলেন, না হয় আমি বাড়ির ভেতরে যাচ্ছি। স্নিগ্ধার কথা শুনে নজর সামনে থেকে ঘুরিয়ে উচ্চ স্নিগ্ধার দিকে তাকালো। ভ্রুকুচকে বলে উঠল, আমার শ্বশুর বাড়ির সামনে কি এখন আমি দাঁড়িয়ে থাকতে পারবো না? আশ্চর্য। আর কি বলবো? কিছু বললেও তো খ্যাক করে ওঠো। স্নিগ্ধা চোখ বড় করে উৎসের দিকে তাকালো। কি অদ্ভুত, সে কবে কিভাবে উৎসের কথায় খ্যাক করে উঠেছে। হ্যাঁ, সে মানে প্রথমে একটু কটু কথা বলতো উৎসকে, কিন্তু তখন পরিস্থিতি এমন ছিল যে সে বলে ফেলেছে। কিন্তু এখন এই পরিস্থিতি ভিন্ন। আর তার যতদূর মনে পড়ছে, সে এ অবধি উৎসর কথায় খ্যাক করে ওঠেনি। আপনার শ্বশুর বাড়ি এখনো হয়নি, হলে দাঁড়িয়ে থেকে রাত দিন তখনও কিছু বলবো না। আর আমি কবে আপনার কথায় খ্যাক করে উঠলাম? ভনিতা না করে বললে তো পারো, আমার মুখে ভালোবাসি শুনতে চাও। কিছু বললে বলেন, না হয় আমি বাড়ির ভেতরে যাচ্ছি। এটা আবার কি? স্নিগ্ধা পড়ল বিপাকে। এভাবে রাস্তার ধারে এইভাবে এই লোক তাকে পেঁচের মধ্যে ফেলেছে। স্নিগ্ধা কথা না বাড়িয়ে বাড়ির ভেতরে যেতে লাগলো। উৎস ভ্রুকুচকে নাক ফুলিয়ে বলে উঠল, ভালোবাসি তোমায়। হ্যাঁ, যাও যাও, বৌদি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, বাড়িতে অনেক মিষ্টি আনা হয়েছে, ওসব একসাথে সব গালের মধ্যে ঠুকিয়ে ফেলবে, এজন্য এত বাড়ি যাওয়ার তারা। স্নিগ্ধা হতচকিত হয়ে দ্রুত চোখ বড় করে পেছন ফিরে তাকালো। এরপর পাশে তাকিয়ে দেখলো খানিকটা দূরেই ফুল গাছের কাছে বিপুল রায় দাঁড়িয়ে আছেন, তার দিকে তাকিয়ে। মনে মনে নিজের কপালে নিজে দুটো থাপ্পড় মারল স্নিগ্ধা। এই লোকের কি, লোকটা কিছুই কিছু বলেই দপাদপ পা ফেলে চলে যাবে, আর আশেপাশের লোকজন সেসব শুনে তার দিকে তাকিয়ে থাকবে। এই যেমন তার বাবাই তার দিকে হতভম্ব হয়ে তাকিয়ে আছেন। আর এদিকে জনাব তো উল্টো ঘুরে দপাদপ পা ফেলে গাড়িতে গিয়ে বসে কেটে পড়েছেন। স্নিগ্ধার কি হবে এই লোকের সাথে বিয়ে হলে? বয়সে এত বড়, কার্ডিয়াক সার্জন হয়েও একমাত্র তার বেলাতেই যেখানে সেখানে ন্যাকামি মার্কা বোম ছুঁড়ে পগার পার হয়ে যায়। আর সবার সাথে এমনভাবে কথা বলে যেন পৃথিবীতে ওনার মতো ম্যাচিওর পার্সন আর একটাও নেই। শুধু তার বেলাতেই এমন বোম ছোড়াছুড়ি। স্নিগ্ধা এক নজর বাবার দিকে তাকিয়ে দ্রুত পদে বাড়ির ভেতরে প্রবেশ করল। এদিকে বিপুল রায় মেয়ের এহেন কাণ্ড দেখে মুগ্ধ মৃদু হাসলেন। ইস, চারদিকে কত খুশি। খুশিটা আরো বৃদ্ধি পেত যদি ইলা থাকতো, তাহলে ইলা আর আদিত্যের বিয়ে দিয়ে খুশিটা বৃদ্ধি হতো। ভেবেই দীর্ঘশ্বাস পেল তিনি। এই 1 মাস কত কিছু ঘটে গেল জীবনে। আমার মন বলছে কি জানো, আমাদের না একটা ছোট শারিম হবে। তাই আজকে থেকে আমি তোমায় শারিমের মাম্মা বলে ডাকবো। সারু আর চোখে শেরহামকে দেখলো, তারপর আইসক্রিম খাওয়ার মনোযোগী হয়ে বলল, নাম ভালোই রেখেছেন, তবে শারিম হবে নাকি নীরু হবে এটা এখনো ঠিক হয়নি। তাই এখন ডেকে আমায় সবার সামনে লজ্জায় ফেলবেন না। শেরহাম ভ্রু কুচকাল। সারুর হাত থেকে আইসক্রিমের বাটি কেড়ে নিয়ে বলল, শারিমের মাম্মার ডাকবো, এটাই ফাইনাল। বেশি বলবে তো আইসক্রিম খেতে দেব না। সারুও কম যায় না, ফুস করে উঠে নাক ফুলিয়ে বলে উঠল, আপনি কি লেদু? কথায় কথায় এটা খেতে দেব না ওটা খেতে দেব না বলে খাবার নিয়ে টানাটানি করেন কেন? নিচ থেকে এনে দিয়ে আবার নিচ থেকে টানাটানি করেন। আরেকবার এমন করবেন তো আপনাকে নিয়ে সালিশ বসাবো। দিন ফেরত ফেরত দিন আমার আইসক্রিম। শেরহাম ভ্রুকুচকে চেয়েই রইল। পরক্ষণে চিন্তিত স্বরে বলল, ইদানিং তুমি কথায় কথায় শুধু সালিশ বসাবে, কোর্টে চালান দিবে, এসব বলো কেন? দিন দিন কি কল্যাণী রায় 2.0 হয়ে যাচ্ছ নাকি? সারু দেখিয়ে দেখিয়ে আইসক্রিম খেতে খেতে বলল, আজ্ঞে হ্যাঁ, সঠিক ধরতে পেরেছেন জনাব। দ্রুতই আমার জন্য আরেক বক্স আইসক্রিম নিয়ে আসুন, অন্যথায় আপনাকে আয়না ঘরে পাঠাতে কোর্টে আপিল করে বসবো। এমনিতেও আমার মনকে তো সারু নামক আয়না ঘরে পাঠিয়েই দিয়েছেন জনাব। নতুন করে আর কোন আয়না ঘরে পাঠাবেন? সারু মুখ ভেঙচি দিল। আইসক্রিম খাওয়ায় মনোযোগী হলো। আর শেরহাম শাহরুখকে দেখায় প্রেগনেন্সির 6 মাস চলছে শাহরুর। পেট উঁচু হয়েছে অনেকটা, পাশাপাশি আগের চেয়ে একটু স্বাস্থ্যবান হয়েছে। গাল দুটো ফুলো ফুলো হয়ে উঠেছে। শেরহামের কাছে ভালোই লাগে দেখতে। ইচ্ছে করতে
গাল টেনে দিতে, কিন্তু দেয় না। আলতো অধর স্পর্শ করায়। ইস, কত ভালো লাগে! শেরহাম ভেবেই মিটমিটিয়ে হাসতে লাগলো। জীবনে আর যতগুলোই বসন্ত অপেক্ষিত, সবগুলো বসন্তই শেরহাম এই মানবীটির সাথে অতিবাহিত করতে মারাত্মকভাবে ইচ্ছুক। শেরহাম মৃদু স্বরে শারুর উদ্দেশ্যে বলল, আমি আজন্ম তোমায় ভালোবাসি শারু। এমন ভালোবাসি যে আমার অপেক্ষিত যতগুলো বসন্ত আছে সবটা তোমার নামে, তোমার সাথে অতিবাহিত করতে মারাত্মকভাবে ইচ্ছুক। আমি আপনায় ভালোবাসি শারিমের বাবা। আমার ভালোবাসা গোটা আমিটাই আপনার হয়ে আপনার সাথে থেকে যেতে চাই আজীবন। প্রচুর ভালোবাসি আপনায়। 2 বছর পর। শারিম, এটা কি ধরনের কাণ্ড? পিসিমণি মাত্র পার্লার থেকে সেজে এসেছে সুন্দর করে, আর তুমি এভাবে তার কোলে লাফ ঝাঁপ দিয়ে তার সাজ নষ্ট করছো। এটা ঠিক নয় কিন্তু। শারিম 2 হাত মুখের মধ্যে দিয়ে আবার বের করে হাত তালি দিতে লাগলো আর নিজের অস্পষ্ট ভাষায় বলল, শাহরুখকে বুঝ দিতে লাগলো, যার অর্থ সে কিছুতেই স্নিগ্ধার কোল ছেড়ে নিচে নামবে না। শাহরুখ চোখ ছোট ছোট করে শারিমকে স্নিগ্ধার কোল থেকে নিতেই শারিম চেঁচামেচি শুরু করতেই শাহরুখ থমকে বলে উঠল, তোমার এই হিব্রু ভাষাতে অ আ আই আই করে টাল বাহানা দেওয়া বন্ধ করো শারিম। পিসিমণির কিছুক্ষণ পর বিয়ে, আর তুমি তার সাজটাই নষ্ট করছো। স্নিগ্ধা এখন মা ছেলের রেশারেশি দেখছিল মুচকি হেসে, কিন্তু শাহরুখ থমকে ওঠায় স্নিগ্ধা বলে উঠল, বৌদি, ধমক দিও না তো ওকে, বাচ্চা এখনো, ও কি এসব বুঝে নাকি? আর সাজ নষ্ট হলেও সমস্যা নেই, যে আমায় বিয়ে করছে সে সাজ সুন্দর হলেও বিয়ে করবে, সাজ নষ্ট হলেও বিয়ে করবে। তার মানে আমাকে বিয়ে করতেই হবে, সেটা যে কোনো মূল্যে। স্নিগ্ধার এখন এক্সপ্রেশনের সহিত বলা কথা শুনে শাহরুখ বেশ মজা পেল। ঠোঁট চেপে হাসল। ইস, 2 বসন্ত পেরিয়ে গেছে। অবশেষে অবশেষে স্নিগ্ধা নামক নারীটি প্রাপ্তবয়স্কে পরিণত হয়ে অতঃপর বিয়ে নামক পবিত্র বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছে। এই 2 বছর এদের কত পাগলামি খুনসুটি দেখেছে সবাই। অবশেষে স্নিগ্ধা আর উৎসের বিয়ে হয়ে যাচ্ছে, তারা এক হচ্ছে। বরযাত্রী চলে এসেছে, আর তোমরা এখনো এখানে আছো? যাও, স্নিগ্ধাকে নিয়ে মণ্ডপে যাও। এখন উৎসের আর স্নিগ্ধার কাপড় ফটোশ্যুট করা হবে, অতঃপর বিয়ে। ইলার কণ্ঠস্বর শুনে কক্ষে থাকা স্নিগ্ধা, শারুসহ অন্যান্য মেয়েরা সবাই ইলার দিকে তাকালো। ইলা প্রেগনেন্সির আজ 8 মাস। মেরুন রঙের শাড়িতে উঁচু পেটে কতটা সুন্দর লাগছে ইলাকে, তা যদি ইলা জানতো তাহলে নিশ্চয়ই লজ্জায় নুইয়ে যেত। আর ইলা বৌদি, তোমায় আজ খুব সুন্দর লাগছে। দা ভাই দেখলে নিশ্চয়ই এত লোকের মাঝে বুকে হাত দিয়ে বেহুশ হয়ে পড়ে যাবে। বিয়ে আমার, কিন্তু সবাই অ্যাটেনশন তোমার দিকে দেবে। হাই, কারো নজর না লাগে আমার সুইটি বৌদি। স্নিগ্ধার এখন কথা শুনে ইলা মুচকি হাসল। ধীর পায়ে কক্ষে প্রবেশ করে একটা চেয়ারে বসল। এত মানুষের অ্যাটেনশনের প্রয়োজন নেই, তোমার দা ভাইয়ের অ্যাটেনশন পেলেই হলো। তাছাড়া আমার থেকে তোমায় বেশি সুন্দরী লাগছে স্নিগ্ধা। বধূ সাজে তোমায় এত সুন্দর লাগছে যে বেচারা তোমার কার্ডিয়াক সার্জন তোমায় দেখা মাত্রই তার হার্টবিট বন্ধ করে দিবে। স্নিগ্ধা লজ্জা পেল, সেই সাথে কক্ষ জুড়ে হাসি প্রতিফলিত হলো। সে যাই হোক, চলো এখন। স্নিগ্ধাকে নিয়ে সবাই এগোলো মণ্ডপের দিকে, আর শারিমকে কোলে করে ইলার সাথে ধীরে ধীরে বের হলো। ইলাকে কাছে পেয়ে শারিম বেজায় খুশি। সে জেঠিমণির কোলে উঠবে এই আশায় 2 হাত ইলার দিকে করে নাড়াতে শুরু করলো। ইলা মুচকি হেসে হাত বাড়িয়ে শারিমকে নিতে যাবে, অমনি শারু বলে উঠল, ওহ, একদম নয়, তুমি ওকে কোলে নিও না ইলাদি। জানোই তো এই বাচ্চা ঝাপাঝাপি বেশি করে, পরে পেটে ব্যথা দিয়ে বসবে। এখন তোমায় অনেক কেয়ারফুল থাকতে হবে, তাই শারিম আমার কোলেই থাকুক। বিয়ের পর্ব চুকিয়ে 1 ধাপ কান্নাকাটির পর ভোর 5টার দিকে উচ্চ স্নিগ্ধাকে নিয়ে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে। কল্যাণী মিতালির বাড়ির একমাত্র ছোট মেয়েটাকে বিদায় দিয়ে কান্নায় ভেঙে পড়েছেন। মেয়েটা বাড়ির আনাচে কানাচে ঘুরে বেড়াতো, সবার সাথে কতটা হাসি খুশি ছিল। সবার সাথে সাথে যেন বাড়ির প্রতিটা কোণা দেয়াল, জানালা, পর্দা, সবাই স্নিগ্ধাকে ভীষণ মনে করছে। সব কেমন থমথমে মনে হচ্ছে। বাড়িতে এখন শেরহামের ছোট ও বড় পিসি, ওনাদের স্বামী, বাচ্চা, গুটি কয়েক আত্মীয় স্বজন, বাকিরা বিয়ে শেষ হতে চলে গিয়েছেন। কয়েক প্রহর আগেও যে বাড়িতে আনন্দ ঘন পরিবেশ ছিল, সে বাড়িতে এখন কান্নার ছাপ। নেহাল রায়, বিপুল রায়,
স্ত্রীদের বুঝ দিচ্ছেন স্নিগ্ধা তো আসবে এখানে, যদিও ওনাদের নিজেদের ভীষণ খারাপ লাগছে। আদিত আর শেরহাম প্রথমে স্নিগ্ধার জন্য অনেকটা মন খারাপ, কান্না করলো। তারা এখন খুশি যে একজন ভালো মানুষের সাথে স্নিগ্ধার বিয়ে হয়েছে, যে কিনা সব বিপদ থেকে স্নিগ্ধাকে আগলে রাখবে। স্নিগ্ধার রেপ হওয়ার পর যে পুরুষ স্নিগ্ধাকে আগলে রাখতে চেয়েছে, সে অবশ্যই ভীষণ ভালোবাসে স্নিগ্ধাকে, নয়তো আগলাতো না। সব ভেবে দুজন খুশি। এখন বাড়িটায় দুঃখের ছাপ থাকলেও প্রকৃতপক্ষে বাড়িটা ভীষণ খুশি। সব দিক দিয়েই পরিপূর্ণ বাড়িটা। সবাই ভীষণ ভীষণ খুশি। শেরহামের মনে হয় যেন সব বিপদ আপদ কষ্ট ছাড়িয়ে তারা বর্তমানে নীরদ ক্লেশের অন্ত নামক অধ্যায়ে পদার্পণ করেছে। ইস, কি মিষ্টি পরিবেশ চারদিকে। বাড়িতে নতুন মেহমান আসতে চলেছে। আদিতারিলার সন্তান সারু আর শেরহামের ছেলে হয়েছে, যার নাম শারিম। স্নিগ্ধার সাথে উৎসের বিয়ে হয়েছে। বাড়ির সবাই কত খুশি। শেরহাম চায় সবসময় তাদের এই খুশিটা জীবিত থাকুক। সুখ দুঃখ মিলিয়ে এই মানব জীবন, এখানে কখনো দুঃখকে গুনতে নেই। দুঃখ গুনতে থাকা মানেই দুঃখের দেখা না পাওয়া, সুখের দেখা না পাওয়া। সবসময় মানব জীবনে সুখী থাকতে হবে, যেন দুঃখ আসলেও সুখী থাকতে হবে। এছাড়াও নীরদ ক্লেশের অন্ততে একরাশ ভালোবাসাই থাকে সবসময়, যে ভালোবাসা রায় পরিবার বর্তমানে উপভোগ করছে। শারু, শেরহাম, ইলা, আদিত, স্নিগ্ধা, উৎস, রায় পরিবারের সকলে সব দুঃখ কাটিয়ে অবশেষে একরাশ ভালোবাসা পেয়েছে। যে ভালোবাসা কখনো ফুরিয়ে না যাওয়ার জন্য প্রার্থনা করে তারা। তাদের পাশাপাশি নামিরা, অন্তিকাও প্রার্থনা করে তারা যেন সবসময় খুশি সুখী হয়ে একসাথে অনেকগুলো বসন্ত অতিবাহিত করতে পারে।